একটা সন্ত্রাসের মাধ্যমে একটা সরকারকে উৎখাত করে ফেলছে, এই কথাটাই কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে ওরা কিন্তু সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের এখন নেতা হয়ে গেছে ইনুস। তো ইনুস তো যেহেতু ওরা ইনুসকে অ্যাপয়েন্টমেন্ট করছে, তার ইনুসের অ্যাপয়েন্টিং অথরিটি এরা, এই জন্য ইনুস তো এদের কিছু বলতে পারে না। আর তার ছাড়াও মনে প্রাণে ইনুস যে এগুলো যদি বিশ্বাস না করতো ওদের কার্যকলাপ, তাহলে সে প্রতিবাদ করে সে এখান থেকে চলে যেত বা একটা কিছু করত। কিন্তু সে তো খুব সানন্দে ওদের সাথে ওদের কার্যকলাপ নিয়ে এগিয়ে চলছে, দেশের অনেক উন্নতি করবে, কত কি ওদের নিয়ে প্রাউড ফিল করছে। তারপরে মেটিকুলাসলি ডিজাইন যে করছে সেটার মাস্টার মাইন্ডকে পরিচয় করিয়ে দিছে যে দেশে এবং আমাদের এই ভূখণ্ডে একটা রিজিয়নে একটা দাঙ্গা বাঁধাতে চায়, একটা যুদ্ধ বাঁধিয়ে দিতে চায়, তাকে নিয়ে সে মাস্টার মাইন্ড পরিচয় করেছে। এখন ইনুসকে তো কোনো অবস্থাতে আমি এই জঙ্গি জেহাদিদের বাইরে দেখতে চেষ্টা করছি, কিন্তু পারি নাই। এই যে মোহাম্মদ ইউনূস, যিনি একটা সময় শান্তির জন্য নোবেল পেয়েছেন, তিনি যখন থেকে এখানে এসেছেন তিনি কিন্তু একটাই টার্গেট করেছেন যে বাংলাদেশের খোলনলচেটাকেই পাল্টে দেওয়া। ভাষা দিবস থেকে শুরু করে এখন এই শোভাযাত্রা, সব জায়গায় নাম পরিবর্তন, সব জায়গায় একটা উর্দু ভাষার প্রতি ভালোবাসা, পাকিস্তান প্রীতি, এগুলোও তো তিনি চাপিয়েই দেওয়ার একটা চেষ্টা করছেন, তাই নয় কি? হ্যাঁ, ওনার ওই রিসেট বাটন, ওই সেই কথাটা আমাদের মনে রাখা দরকার যে উনি সব মুছে ফেলবেন। কি কি সাহস যে তাকে, সে হচ্ছে প্রেসিডেন্টের আজ্ঞাবহ, প্রেসিডেন্টের খুশিতে তাকে কাজ করতে হবে। শুধু সে অ্যাডভাইজার বাংলাদেশের নয়, সে অ্যাডভাইজার প্রেসিডেন্টের, এই কথাটা সে একবারও মনে করে না। তো এরকম একজন লোক যে নিজের অস্তিত্বের কথা চিন্তা করে না, তার মেন্টরকে, তাকে যারা, সে আইনের কোনো তোয়াক্কা করে না, একটা ইল্লিগাল গভর্নমেন্ট তাকে তো সেইভাবে কিছুদিনের জন্য, যেমন জাস্টিস শাহাবুদ্দিন ছিল 90 দিনের ভিতরে নির্বাচন দিয়ে সে চলে ফিরে গেছে। তো এটার যে কোন জাত, এটা তো বোঝাই মুশকিল। তার তো নিজের কোনো ইজ্জত নাই, আর মানুষের কোনো ইজ্জতও সে চিন্তা করে না। তার পাশে যারা আছে, এই যে একটা ডাস্টবিন, তার পেয়াস ডাস্টবিন শফিক, হ্যাঁ। তো এগুলো ওদের ওই মাথার থেকে, ওরাও তো, সেও তো জামাতের লোক, এরা জামাতের লোকগুলো কিন্তু একেবারে চটচট করে জামাতের লোকগুলো ওরা বসিয়ে দিয়েছে। আর এই কুটা হয়েছে কিন্তু, এই যে মিলিটারি কু যতটুকু আমরা দেখি, সেটা কিন্তু জামাতের পক্ষে হয়েছে একেবারে। স্যার, এখানে একটু আপনাকে আমার সঙ্গে রাখবো। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আরো একটা অন্য প্রসঙ্গে যাব। ওয়াকার তিনি কিন্তু রাশিয়া গিয়েছেন। এবার এখান থেকেই প্রশ্ন হচ্ছে যে এই যে রাশিয়া সফর, এটা কি মোহাম্মদ ইউনূসকে চাপে ফেলার জন্য, নাকি ভারতের সাজানো কোনো ছকে ওয়াকার রাশিয়া সফরে গিয়েছে? সেদিকেই এবার আমরা নজর রাখবো। স্যার, এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে এরকম এই নাম বদল যেরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, অন্যদিকে ওয়াকারুজ্জামান তিনি কিন্তু রাশিয়া সফর করেছেন। রাশিয়ায় গিয়ে ওয়াকার ঠিক কি করেছেন সেটা আগে একটু আপনার কাছে জানতে চাইব। আসলে কি করছে রাশিয়ায় বসে সেটা অনুমান করা যায়, বোঝার চেষ্টা করা যায়, কিন্তু তো আমরা তো আর জানি না যে কি কথা হয়েছে, কি জন্য ওখানে গিয়েছে, কার সাথে যোগাযোগ হয়েছে। তো এটা তো সমস্যা আছে। তো এই মুহূর্তে ওয়াকার ইউনিভার্সিটি তাকে নিয়ে তার যে একটা ধূম্রজাল তৈরি করে রাখছে সে টোটাল ইয়ার ভিতরে, তো সে বিষয়ে তার নিজে সে কিন্তু পরিষ্কার হয়নি এখন। সে বলছে, কয়েকটা কথা বলছে, ইনক্লুসিভ নির্বাচন হতে হবে সকল দলের পার্টিসিপেশনে, এই কথাগুলো বলছে, কিন্তু তার যে সামনে তাকে যেভাবে এই জঙ্গি জিহাদি সরকারের ভিতর থেকে তার বিরুদ্ধে যেভাবে বিষোদ্গার করা হয়েছে, সে বিষয়ে, বিশেষ করে সেনাবাহিনীর বিরুদ্ধে যে সরাসরি আক্রমণটা আসছে, সে বিষয়ে সে আসলে কোনো রিয়াকশন তার কাছ থেকে তেমন পাওয়া যায়নি।
তো এখন সে কি করছে এই বিষয়টা বোঝা মুশকিল। তো একদিক দিয়ে ভালো যে তার মুভমেন্টটা সাধারণ মানুষ না বুঝতে পারাই ভালো, তার জন্য ভালো। তো এখন আমাদের করতে হবে যে লেট আস হোপ ফর দ্য বেস্ট বাট রেডি ফর দ্য ওয়ার্স্ট। যে কোনো খারাপ কিছুই হইতে পারে, আবার ভালোও হতে পারে। তো এই জঙ্গি জিহাদিদের কাছ থেকে সে তার প্যাট্রোনাইজেশনে জঙ্গি জিহাদিরা ক্ষমতা দখল করছে, তা নইলে এই সাহস ওরা কোনোদিন পেত না। সে জামাতকে ডেকে, তারপরে এই ছাত্রদেরকে ডেকে ইয়া করছে, এই অ্যাডভাইজারি কমিটি করছে। তো যার জন্য এদের এত আস্কারা বেড়ে গেছে, এরা মনে করছে যে এরা কি যেন হয়ে গেছে। ইভেন এই ওয়াকারুজ্জামানের ইয়া তো অস্তিত্ব নিয়েই তো টানাটানি লাগাই দিছে তারা। তো ওয়াকারুজ্জামান কি কথা বলছে, একজন তো সে মন্ত্রী পর্যায়ের, সে এক টেলিভিশনের সাথে সাক্ষাৎকারে সে ভিতরের গোপন কথাগুলো বলে দিল, যেগুলো কোনো অবস্থাতে বাইরে আসার কথা না। তারপরে আরো একজন যে মিথ্যা কথা বানাইয়া এদের বিরুদ্ধে আরো একজন কি ব্যারিস্টার, জামাতের দ্বিতীয় সংস্করণ, আগে জামাত করতো এখন এবি পার্টি করে, তারে বলা হয়েছে ব্যারিস্টার। সে বলে কিন্তু তার খুঁজে পাওয়া যায় নাই, তার ওই যে ওখানে যে ওই ইউনিভার্সিটিতে এই নামে কেউ নাই, এখানে তালাশি দেওয়া হয়েছে। তার বক্তব্য তো এটা পাওয়া যায় যে সে যেভাবে একজন ব্যারিস্টার, তার তো গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। তার বক্তব্যতে কিন্তু এগুলো কিছুই আসেনি। সে সরাসরি একটা বন্ধু রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছে, জিহাদ ঘোষণা করছে, দিল্লির কথা উচ্চারণ করতেছে, প্লাস ক্যান্টনমেন্ট উড়াই দিব। সে কি ভাষা, এটা কোনো ব্যারিস্টারের ভাষা না, এটা জঙ্গিদের ভাষা। সে আসলে একজন জঙ্গি, জামাতের জঙ্গি। যাই হোক, এই লোকগুলোই কিন্তু এখন ক্ষমতায়। আপনার জামাতের আমির যে, সেও তার ওই একই অ্যাটিটিউড, একই মতামত, একই বক্তব্য। এক কারণেই তারা কাজ করছে। স্যার, সেক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যেই তো একটা ভাগাভাগি হয়ে গিয়েছে। তো কোথাও গিয়ে কি ওয়াকার নিজেকে বাঁচানোর জন্য এইভাবে রাশিয়া সফর করছেন, যে যদি তার বিরুদ্ধে কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে তিনি যাতে নিজের সেফটিটা দেখতে পারেন, নিজের ভালোটা দেখতে পারেন? আপনার কথাটার ভিতরে যুক্তি আছে। সবাই তো চায় নিজেকে সেভ করতে। গেম যা করার তো করে ফেলছে, ড্যামেজ ইজ ডান। বাংলাদেশকে যেভাবে ক্ষতি করা হয়েছে সেটার দায় তো ওয়াকার কোনোদিন এড়াতে পারবে না। ইতিহাসের কাছে তাকে দায়বদ্ধ থাকতেই হবে। তো সেদিক দিয়ে সে একটা এসকেপ রুট খুঁজতেই পারে। সেখানে ভারতে গিয়ে কোনো লাভ হবে না। তারপরে এজন্য একটু ইয়ার কাছাকাছি রাশিয়ার কাছে যেতে পারে, আমেরিকাতেও গিয়ে তার কোনো লাভ